আজ এক ঐতিহাসিক দিন, এক ঐতিহাসিক রায়ের সাক্ষী হলো পুরো দেশ। আজকের এই বাংলার ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রনায়কের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে আসলে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, আহতের পরিবার এবং পুরো বাংলাদেশে যারা আসলে গত সরকারের বিশেষ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অত্যাচারে যারা শোষিত হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করার একটি বড় ধাপ পার করল বাংলাদেশ। এটি নিঃসন্দেহে অন্তর্বর্তী সরকারের একটি বড় সাফল্য। কিন্তু এই রায় নিয়ে যাদের অপরাধী অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নানান ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি এবং এই রায়কে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং রাষ্ট্রনায়কদের জন্য, রাজনীতিবিদদের জন্য একটি সতর্কবার্তা। সেই সতর্কবার্তা কতটা কাজ করবে এবং আজকের রায়টি আসলে কেমন হলো এবং এর ভবিষ্যৎ পরিণতি কী হবে, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আপনাদের সাথে আছি RICL জনতন্ত্র গণতন্ত্রে, আমি হোসাইন শাহাদাত। আমার সাথে তিনজন সম্মানিত অতিথি আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। শহীদ মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান, আমরা জানি জুলাই আন্দোলনের পানি লাগবে পানি যেই স্লোগানটি আসলে সবার মুখে মুখে হয়েছিল, সেই মীর মুগ্ধ, সেই তার বাবা আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের এবং গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আপনাকেও আজকের এই অনুষ্ঠানে। আমি শুরুতে আসলে সবার একটু প্রতিক্রিয়া জানতে চাইবো, কারণ এই রায়টি আসলে আমরা আজকে সকাল থেকেই, মানে দুপুরের পর থেকে, রায় ঘোষণার পর থেকে আমরা দেখেছি যে এই রায়টি নিয়ে আমাদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে। পুরো বাংলাদেশ মনে হচ্ছে একটি অন্যরকম খুশির দিন। এর পিছনে অনেকগুলো কারণ আছে, মানে আমাদের সবার অনুভূতি আসলে একরকম, কিন্তু আমাদের সাথে এমন একজন উপস্থিত আছেন মীর মুস্তাফিজুর রহমান, আপনার অনুভূতিটা নিঃসন্দেহে ভিন্ন হবে, কারণ আপনি আপনার সন্তানকে হারিয়েছেন এবং এমন একজন সন্তানকে হারিয়েছেন যে আসলে মানুষের জন্য কাজ করছিল। আমরা দেখেছি জুলাই আন্দোলনের যারা সক্রিয় অংশগ্রহণ করছিল তাদেরকে পানি খাওয়াচ্ছিল, মানে এমন একটি মানবিক কাজ করতে গিয়ে শহীদ হয়েছে এবং সেটি আপনার জন্য অনেক বেদনাদায়ক, আপনাদের পরিবারের জন্য। আপনার আজকের রায়ের মাধ্যমে কিছুটা হলেও কি একটু শান্তি পাওয়া যাচ্ছে? আমি আজকে যারা আমার সাথে এই টকশোতে অংশগ্রহণ করছেন এবং যারা দর্শকবৃন্দ, নিউজ 24-এর সবাইকে আমি আমার শহীদ পরিবারের পক্ষ থেকে এবং আহত এবং যারা জুলাই যোদ্ধা তাদের পক্ষ থেকে আমি দর্শকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে রায় যারা হয়েছে, এই রায়ের প্রতিক্রিয়ায় বলতে হয় যে দুইজন প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনই বাংলাদেশের নাই। তাদের যে ফাঁসির রায় হয়েছে, এই রায় তাদেরকে না আনার পরে, রায় কার্যকর না করা পর্যন্ত এই রায়ের কোনো অর্থ হয় না। যদি তাদেরকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তার এই রায় যদি বাস্তবে কার্যকর হয়, তাহলে হয়তো আমরা কিছুটা শহীদ পরিবারের, আমাদের এবং আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মা কিছুটা হলো শান্তি পাবে। আর বিশেষ করে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওনার রাজসাক্ষী হিসেবে আমি মনে করি যে ফাঁসি ও ওনারই প্রথম হওয়ার প্রয়োজন ছিল, ফাঁসির রায় ঘোষণার প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু রাজসাক্ষী কনসিডার করলে ফাঁসির থেকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল। এই জন্য আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আহত যারা আছে, আমাদের পক্ষ থেকে আপিল করার একটা চিন্তা ভাবনা আমরা করতেছি। সেই আপিল আমরা করব। আর এই 5 বছরের যে সাজা দেওয়া হয়েছে, এই 5 বছরের সাজায় আমরা সন্তুষ্ট না। যে ব্যাপারে আমরা আপনার বড় ছেলে মীর স্নিগ্ধর, মানে মুগ্ধের ভাই স্নিগ্ধর প্রতিক্রিয়া আমরা দেখেছি, তিনিও একইভাবে বলেছেন যে এই রায়ে সন্তুষ্ট না। আমি
একটু যেতে চাই জনাব শাহরিয়ার কবির। এই যে কথাটি আসলে আসছে যে যিনি রাজসাক্ষী হলেন তার 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আসলে যে এই জুলাই গণহত্যার যে ধরনের এভিডেন্স আমাদের কাছে ছিল বা প্রসিকিউশনের কাছে ছিল, ভিডিও ফুটেজ, মানে এই ধরনের হত্যাকাণ্ড গণহত্যা আসলে একেবারে এভিডেন্স বেসড খুব কমই পেয়ে থাকি আমরা। সেই জায়গাতে যে ধরনের সাক্ষী ছিল, এভিডেন্স ছিল, এখানে কি আসলে রাজসাক্ষী করার এই ধরনের একজন অপরাধী যিনি আসলে এই অপরাধটা সরাসরি সংগঠিত করেছেন, এক্সিকিউট করেছেন, এই 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 বিষয়টাকে আসলে দরকার ছিল তাকে আসলে রাজসাক্ষী করার? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সকল দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আজকে আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। দুইটা জিনিস রাজসাক্ষী বুঝতে হবে। এই রাজসাক্ষী শব্দটা হচ্ছে বহু পুরাতন। রাজসাক্ষী মানে আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম। তো যখন আপনি অপরাধ স্বীকার করে নেবেন তখন আর আপনি অপরাধী কি অপরাধী না এটার বিচার করার কোনো সুযোগ থাকে না। এই যে আপনি অপরাধ স্বীকার করে নিলেন, এর জন্যে আপনি একটা বেনিফিট পাবেন। আচ্ছা, সেই বেনিফিটটা কি? যে তখন দেখা হবে আপনাকে ফাঁসি দেওয়া হবে না, যাবজ্জীবন দেওয়া হবে না, 10 বছর দেওয়া হবে না, 5 বছর দেওয়া হবে। কারণ অন্যদেরটা বিচার চলতে হয়, আর আমি বিচার মানে হচ্ছে তাদের সাক্ষী লাগবে, তাদেরকে ক্রস করা হবে, এভিডেন্স চিফ হবে, তারপরে দুই পার্টির মিলে ফাইনাল যে ক্লোজিং স্পিচ সেটা দেওয়া হবে। আর আমি যদি স্বীকারই করে নিই প্রথমেই, যেদিন চার্জ গঠন করা হয় সেদিন, যে হ্যাঁ আমি দোষী, ওই জন্য বলা হয় চার্জ গঠনের দিন আর গিলটি আর নট। কারণ যদি আমি গিলটি প্লি করি আমার বিরুদ্ধে আর এই কোনো প্রসিডিংস চলবে না, তখন আমি একটা কি পাচ্ছি, একটা অ্যাডভান্টেজেস পাচ্ছি। এখন যারা শহীদ পরিবার ওনারা যদি ভাবেন যে না এই 5 বছর অপ্রতুল, এই 5 বছর উনি পেতে পারেন না। আর আপনি আর একটা জিনিস জিজ্ঞাসা করছেন, ওনার রাজসাক্ষী হওয়ার আদৌ দরকার ছিল কি ছিল না। আমার পারসেপশন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের গণহত্যায় 71 সালে যখন করাবর্তের বিচার করা হয়েছিল তখন কিন্তু এরকম রাজসাক্ষী ছিল না। আজকে রাজসাক্ষী মানি উনি আর এখান থেকে কিন্তু ব্যাক করতে পারবেন না জীবনেও, যে আমার কাছ থেকে জোর করে স্টেটমেন্ট 164, স্যার জানেন উনি সিনিয়র লয়ার, 164 দিলে তারা বলে যে আমার কাছ থেকে জোর করে মেরে পিটে নেওয়া হয়েছে। আর যখন আপনি রাজসাক্ষী হবেন তখন কিন্তু আর এই স্বেচ্ছায় কোনো জবাববন্দির কিছু নেই, কারণ আপনি নিজেই বলছেন যে আমি দোষী। তাহলে সে দোষটা কিসের? তাই সে কার অর্ডার মেনে চলেছে? সে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে ছিল, আমাদের পুলিশ সবসময় হোম মিনিস্ট্রির আন্ডারে। সো আসাদুজ্জামান কামাল যে অর্ডার দিবেন সে অর্ডারকে সে ক্যারি আউট করতে হবে, এটা হচ্ছে পুলিশের বক্তব্য। তার বক্তব্য যে আমি যদি এখানে ডিনাই করি তাহলে আমার হয় মৃত্যু, আর না হলে অর্ডার ক্যারি করা, এই দুটার একটা করতে হবে, এর বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। তা আমাদের মতো লোক হলে আমরা বলতাম মৃত্যুটাই শ্রেয়। উনি সেটা না করে উনি মানুষকে পাখির মতো মারছেন। এখন এই কারণে বিচারক যেটা বলছেন রায়টা পুরো পড়তে হবে, কেন তাকে এই 5 বছর দেওয়া হলো। এই রায়টা পুরো না পড়ে ওনারা ক্ষুব্ধ, ওনারা আপিল করতে পারেন, কারণ আপিলের একটা ফোরাম আছে, সেই ফোরামে যে সর্বোচ্চ কোর্টে দেখা হবে ওনার এটা বিচারক যেটা বলছেন যে সেই কনসিডার করে এটা ঠিক না বেঠিক। সো দুইটা কোশ্চিন আপনার ছিল, ওনাকে রাজসাক্ষী করা উচিত হয়েছে কি হয়নি। রাজসাক্ষী করে এটা সারা পৃথিবীর সামনে এই বিচার নিয়ে কখনো কোনো দিন কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। যেমন আপনি একটু মনে রাখেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বা যতগুলো জুডিশিয়াল কিলিং হয়েছে তাদের কারো বিরুদ্ধে কিন্তু কোনো রাজসাক্ষী ছিল না, বরং তাদের পক্ষের যারা সাক্ষী ছিল সুখরঞ্জন বালি, তাকে ওই ট্রাইব্যুনালের গেট থেকে চাদর দিয়ে পেঁচিয়ে এদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, হেভিয়াস কর্পাস করা হয়েছে, তাকে প্রডিউস করার জন্য করা হয়নি। সো বিচারের নামে যে প্রহসন, যে ফার্স, আর আজকের যে বিচারটা দেখলেন এই বিচারের মধ্যে ইনশাল্লাহ আকাশ পাতাল পার্থক্য। সো সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশকে একটা মেসেজ যা তুমি সে যেই হও কেউ আইনের ঊর্ধ্বে না। এবং শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা যে তার বাবা শেখ মুজিবর যেভাবে হত্যা করছে 72 থেকে 75 পর্যন্ত, সে একই কাজের পুনরাবৃত্তি করছেন, তার মধ্যে কোনো রকমের অনুশোচনা প্রাশ্চিত্যবোধ কিছু ছিল না, এবং সে এই দেশকে কখনো অন করেনি। সে ভারতের পরামর্শে এদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যে আধিপত্যবাদ কায়েম করছে, এই মুগ্ধদের জন্য আমরা সেই দ্বিতীয় স্বাধীনতা পাইছি।
সো এই রায়কে আমি অভিবাদন জানাই এবং আল্লাহ এই রায়কে কার্যকর করার মতো তৌফিক দেখে রাষ্ট্রকে সেই দোয়া কামনা করি। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসতে চাই। শেখ হাসিনা এই রায়টাকে আসলে প্রহসনমূলক বলছেন, ক্যাঙ্গারু কোর্ট বলছেন, নানান ধরনের বক্তব্য আমরা গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি এবং আজকেও উনি কিন্তু বক্তব্য দিয়েছেন পরে। আমি আপনার কাছে যেটি জানতে চাইবো যে ভবিষ্যতে এই রায় নিয়ে বা এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। বিশেষ করে মীর মুস্তাফিজুর রহমান সাহেবকে আনছেন, মুগ্ধর বাবা, শহীদের পিতা, তার একটা সমাজে একটা সম্মানজনক অবস্থান আছে। আর আমার কলিগ শাহরিয়ার সাহেব, আসলে শেখ হাসিনা তিনি তো ট্রাইব্যুনালটা করে গেছেন, কিন্তু ইতিহাস পরিক্রমায় সেই ট্রাইব্যুনালেই আজকে তার বিচার হচ্ছে বা তার দোষরদের বিচার হচ্ছে। গত 15 মাসের মধ্যে আমরা এই একটা প্রথম রায় পেলাম এবং শেখ হাসিনা এবং আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। এটাতে সারা দেশবাসীর সাথে আমিও সন্তোষ প্রকাশ করছি। আর বিশেষ করে শহীদ পরিবার এবং যারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাবা মা ভাই বোন অনেকে আজকে সেখানে উপস্থিত, এমনকি আহত যারা তাদেরকেও আমরা দেখেছি। 130 জনের মতো শিশু হত্যাকাণ্ড হয়েছে। এর বাইরেও যদি আপনি বলেন যে 2009 থেকে 2024 পর্যন্ত অসংখ্য হত্যাকাণ্ড এই দেশে পরিচালিত হয়েছে, গুম, খুন, ক্রস ফায়ার থেকে, এবং বিভিন্ন আন্দোলনে অনেকেই আত্মাহুতি দিয়েছে। বিএনপি তো বটে, অন্যান্য দলেরও নেতাকর্মী আত্মাহুতি আমরা দেখেছি এবং তাদের দুঃখ কষ্ট, মামলা মোকদ্দমা। এই উপমহাদেশে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই শেখ হাসিনার এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোটা তো জিয়াউল হক কার্যকরী করলো নানান নাটকীয়তার পরে। তো আজকে এই রায়কে কার্যকরী করার ক্ষেত্রে প্রতিবেশী দেশের সাথে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ এর যে সুযোগটা আছে, আমরা তো তাদেরকে ফেরত দিছি না। আমরা সেই আলোচনা আসবো, কিন্তু সেটা আমরা আসবো, আমাদের এইটা নিয়ে ব্যাপক আলোচনা আছে। ভারতের সাথে আসলে এখন কি হবে, ভারত আসলে কি চিন্তা করছে এই মুহূর্তে, কিভাবে ফেরত আনা যায়। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল যে মানে ভবিষ্যতে এই রায়টা প্রশ্নবিদ্ধ হওয়ার কোন রকম সুযোগ আপনি আইনের না কথা হচ্ছে, এটা তো অত্যন্ত স্বচ্ছতার সাথে বিচার প্রক্রিয়া হয়েছে এবং দীর্ঘ সময় নিয়েছে। আমরা তো আরো আগে চেয়েছিলাম যে রায়গুলো আস্তে আস্তে হোক, বিচার কাজ সমাধান হোক। আরো তো 100টা মামলা রয়ে গেছে। আপনি একটা মামলা শেষ করতে 1.5 বছর লাগিয়ে দিলেন। আমরা প্রথম থেকেই বলেছি প্রসিকিউশন টিমটাকে আরো শক্ত করেন, আরো সেখানে ভালো ফৌজদারি মামলায় অভিজ্ঞ লয়ারদের ইনভলভ করেন। ট্রাইব্যুনাল 2টা করে সেটা অনেক পরে গিয়ে 3টেও তো হইতে পারে। আপনি এরপরে যখন সরকার পরিবর্তন হবে তখন তো আবার ডিমে তেতলা হবে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা চেয়েছিলাম যে এই সরকারের আমলেই যেন আরো অনেকগুলো বিচার সমাপ্ত হয়। আর এখানে একটি রায় দিয়েই তো আর সমাপ্ত হইল না, এরপর আপিল বিভাগ আছে, তারপর আবার রিভিউ আছে। এগুলো তো আপনারা জানেন যে অতীত অনেকগুলো মামলা টামলা হয়েছে। 111-এর সময় কত মামলা হয়েছে না, পরবর্তী সরকার যারা আসলো আওয়ামী লীগ সব মামলা খালাস হয়ে গেল, কনভিক্টেড তারও খালাস পেয়ে গেল। বা পরবর্তী পর্যায়ে যে মামলাগুলো হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখি সবাই মুক্ত হয়ে যাচ্ছে, খালাস পেয়ে যাচ্ছে। এই যে একটা অপসংস্কৃতি চালু হয়েছে যে সরকার পরিবর্তন হবে, আগেকার সব মামলা মুক্তি পেয়ে যাবে, সবাই খালাস পেয়ে যাবে। এমনও দেখেছি আমরা কনভিক্টেড পার্সনকে দিয়েও আপনার করেছে, নির্বাচন করিয়েছে। এখন উনি ক্যাঙ্গারু কোর্টের বলে। আরে ক্যাঙ্গারু কোর্ট তো আমরা এগুলো দেখে আসছি,
আওয়ামী লীগের সময় হাইকোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত সব কিছু। তো আমরা, উনি এখন ওনার কথা বলতেছে, কিন্তু এইসব কথা তো অতীতেও আমরা শুনেছি। তো এখন কথা হচ্ছে, বিশেষ করে এখন যে ট্রাইব্যুনাল এবং তার যে প্রসিডিং, তারা যে এটা আপনাদের মাধ্যমে প্রচার করছে, আজকে রয়টার প্রচার করেছে, CNN, BBC থেকে আন্তর্জাতিক অনেক মিডিয়া তারা লাইভ প্রচার করেছে। আমি এখানে কোনো অসত্য কিছু দেখি না, এবং সাক্ষ্য সাবুত যেভাবে আসছে, এবং এটা জনগণের মধ্যে পারসেপশন হচ্ছে এই ধরনের ঘটনাগুলো শেখ হাসিনার নির্দেশেই হয়েছে, সেগুলো তো আমরা আগে থেকেই জানি, এবং সেগুলো যে ফোনের রেকর্ড যেগুলো সেগুলো আমরা জানি, এবং তার আশেপাশের নেতাদের সাথে কি কথাবার্তা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাপস, ইনু, এরকম যারা যারা তার সরকারের দোসর ছিল। তো এটা তো তার মধ্যে আবার রাজসাক্ষী একটা এসে গেল। তো আমার ভাই বলেছে যে রাজসাক্ষী হয়েছে, ভালোই হয়েছে, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে রাজসাক্ষী হলেই তার প্রতি সহানুভূতি এবং সমবেদনা জানাইতে হবে, এটা তো হইতে পারে না। আমি একটা বড় ধরনের অপরাধ করলাম আর কোর্টে দাঁড়ায় বললাম যে আমি দোষ করেছি, বা আমি এই ঘটনাটা করেছি, বা আমি খুন করেছি, এই জন্য আমাকে সব পাপ মুক্ত হয়ে যাবে। সুতরাং এই IGP সাহেবকে এই যে মাত্র 5 বছরের সাজা দিয়ে তার সম্পর্কে যা লেখা হয়েছে, আমি মনে করি এটা সঠিক হয় নাই। এটা শহীদ পরিবার যেমন আহত হয়েছে, আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, দেশের জনগণ, তারাও আহত হয়েছে। এবং এই ব্যাপারে আমি, ওনারা বলতে নিজেরা করবে, আমি প্রসিকিউশনকে অনুরোধ করব, আপনারা এই যে তারে যে 5 বছর সাজা দিয়েছে, এটার বিরুদ্ধে আপনারাও আপিল করবেন, অবশ্যই আপনাদেরকে করতে হবে, এবং আপিল বিভাগের তো ক্ষমতা আছে, হ্যাঁ, এটা বৃদ্ধি করার ক্ষমতা আছে। আমরা চাইব যে আরেকটা ঘটনা, উনি রাজসাক্ষী হইয়া যদি এত অল্প শাস্তি নিয়ে বেরিয়ে যেতে পারে, আগামী দিনে যে মামলাগুলো আছে সেখানে তো সবাই গিয়ে রাজসাক্ষী হয়ে যাবে। হ্যাঁ, রাজসাক্ষীর জন্য একটা প্রতিযোগিতা শুরু হবে, কার আগে কে রাজসাক্ষী হবে। সুতরাং এটা একটা ব্যাড কালচার তৈরি হতে পারে ভবিষ্যতের জন্য। জি, আমি একটু আসতে চাই যে আসলে ভারতে আজকে আমরা দেখেছি যে ভারত সরকার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে সেই দেশের শান্তি, গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। আমরা এই লক্ষ্যে সর্বদা সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এই বক্তব্য দ্বারা আসলে কি, মানে আমি একটু জনাব শাহরিয়ার আপনার কাছে জানতে, কি মানে এই বক্তব্য দ্বারা আসলে মানে কোনো কিছু কি স্পষ্ট হলো? আচ্ছা, আপনার এই কথার আগে একটু স্যারকে যে প্রশ্ন করছিলেন ক্যাঙ্গারু কোড, শেখ হাসিনা যেটা বলতে চাচ্ছে এবং সেটা যে ভারত তাকে বলাচ্ছে বা বলার সুযোগ দিচ্ছে, এবং ভারত কোনোদিন আমাদের ভালো প্রতিবেশী ছিল না। দেখেন, ইতিহাসে আমাদের একটা কথা ছিল, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটাই আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে। শেখ সাহেব মারা গিয়েছিল, এদেশে মিষ্টি বিতরণ হয়েছিল, এবং তার 300 জন এমপির মধ্যে একজন এমপিও পদত্যাগ করেনি। আজকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, সে একটা দলের প্রধান বলা হয়, মুক্তিযুদ্ধকে অন করে, সমস্ত মুক্তিযোদ্ধারা তাকে অন করে। এই কাদের সিদ্দিকী সাহেব মাঝে মাঝে বলতে চান, হ্যাঁ, ওনার বোন, এই যে কথাগুলো ওনারা বলেন, ক্যাঙ্গারু কোটের এই কথাটা বললেন না, উনি যদি দেশকে অনই করতেন তাহলে উনি দেশে আসলেন না কেন? খালেদা জিয়াকে তার 2টা ছেলে, একটা ছেলে ডেড বডি ফিরে আসলো দেশে, আর একটা ছেলের মাজা থেকে পা পর্যন্ত কিছু নাই, ওনাকে প্রস্তাব দেওয়া হলো দেশ ছেড়ে চলে যাক, উনি তো দেশ ছেড়ে চলে যাননি। মানে পার্কিনসন থেকে এমন কোনো ডিজিজ নাই যেটা নাই, ওনাকে আলী মাদ্রাসার মাঠে প্রতিদিন টেনে হিস্ট্রি নিয়ে গেছেন, জেলখানায় রেখে দিয়েছেন, তারপরে তো উনি বিদেশ যাননি। এবং ওনার আত্মীয় স্বজন দরখাস্ত করছে ওনার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার, খালেদা জিয়া আজ পর্যন্ত কোনোদিন দরখাস্ত করেনি। তাহলে 2টা দলের 2জন নেত্রী। আজকে আওয়ামী লীগের ভাইদেরকে আমি বলবো, একবার চিন্তা করে দেখেন তো,
নেতা হবে সে। মৌলানা ভাসানী কি করতো? সবার আগে বুক পেতে দিত। আপনারা যার কথা বলেন শেখ মুজিবুর রহমান, সে বুক পেতে দিছে। তার মেয়েকে আপনি নেত্রী বানাচ্ছেন, যে দেশ ছেড়ে আপনাদেরকে ছেড়ে রেখে এ দেশ থেকে পালিয়ে গেল। ও খালি পালায় যায়নি, পালায় যায় অনেকেই। পালায় যায় কি করে? বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। ইয়াসির আরাফাত জানি বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়নি কি করার জন্য? মতামত গঠনের জন্য। উনি যে দিল্লিতে বসে দিল্লির লাড্ডু খাচ্ছে, আর আপনি এখানে জেলখানায় বসে থেকে বাড়ি খাচ্ছেন। এই দল আপনারা করেন, এই দল আপনারা করেন। দ্বিতীয় একটা জিনিস আমার মনে আছে, সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিলেন একদম লাস্টের দিনে, এই আদালতটা রেখে দিয়ে, যে অন্যায় আমার জন্য করা হচ্ছে, এই আদালত থাকলে তার জন্য কি হবে? এই বিচারটা হবে। আপনি বোধহয় এটা আরেকটা জানেন না, আজকে কিন্তু শেখ হাসিনার ম্যারেজ ডে। আজকে শেখ হাসিনার ম্যারেজ ডে। আমরা আলোচনা, ইতিহাস কত নির্মম। আজকে ম্যারেজ ডের উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক মৃত্যুদণ্ড হিসাবে তাকে দেওয়া হলো। এন্ড ক্যাঙ্গারু কোড বলতেছেন, দেখেন এই কোডটার সৃষ্টি কিভাবে। আমরা বিরতি নিয়ে এসে শুনি। জি দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র, সময় হচ্ছে বিরতি, ফিরবো একটু পর, সাথে থাকুন। বিরতির পর আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মীর মুস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমি আসলে আমাদের সময় খুব বেশি পাবো না, দুই অংশে আরও আমাদের অনেক আলোচনা আছে। আমরা একটু শেখ হাসিনার প্রত্যাবর্তনের জায়গাটাতে আসতে চাই, কারণ একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে যে যেহেতু রায় হয়েছে, এখন আসলে তার ফাঁসিটা কার্যকর হবে কিভাবে, আসলে কি আদৌ কি সম্ভব, মানে ভারত কি আসলে ফেরত পাঠাবে? এই জায়গাটাতে যেহেতু এখানে একটি ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে, সেই চুক্তিতে বলা হয়েছে যে কোনো একজন অভিযুক্ত যদি 1 বছরের সাজাপ্রাপ্ত হয়, এমনকি গ্রেফতারি পরোয়ানা হয়, আপনি জানেন যে তাকে ফেরত পাঠানোর ব্যাপারে ফেরত পাঠাতে বাধ্য। কিন্তু সেখানে একটি ফাঁকিও আছে, যে যদি মনে করা হয় যে কোনো অভিযুক্তের যদি প্রাণনাশের যদি কোনো হুমকি থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু জনাব সুব্রত আপনার কাছে আসতে চাই, গণমাধ্যমে বলা হচ্ছে যে এই সুযোগটা ভারত নিতে পারে এবং তারা হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবে। আমরা তাদের একজন আসামিকে ফেরত দিই নাই, অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছে। অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছে। অনুপ চেটিয়া যেতে চায়নি। এত মহানুভব হয়ে তো তোমার মহানুভবতা দেখাতে অসুবিধা কি? রিসিপ্রোকাল জিনিসটা। আর দেখেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের ফেরত আনার জন্য শেখ হাসিনা সরকার কি না করেছে, অনেকভাবে চেষ্টা করেছে, কয়েকজনকে ফেরত এনেছে। সর্বশেষ কলকাতার থেকে তো একজনকে ধরে আনলো, তো ভারত সরকার তো সেটা সহযোগিতা করেছে, তাই না? তো শেখ হাসিনার ব্যাপারে অসহযোগিতা করার কি কারণ আছে? আজকে যে স্টেটমেন্টটা দিয়েছে না, হ্যাঁ, এটা তো মানে এদিকেও কাটে ওইদিকেও কাটে, একটা মাঝামাঝি জায়গায় দিয়েছে। তাও মন্দের ভালো যে উনারাকে দিল্লি সরি করে তো রেখেছে, ওখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাচ্ছে, মিডিয়ার সাথে কথা বলতেছে। হ্যাঁ, এটা তো অস্বাভাবিক বিষয়। এগুলো তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তো এটা অগ্রহণযোগ্য আমাদের জন্য। এটা তো এখন ওখানে বসে উনি আমাদের বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমাদেরকে ক্যাঙ্গারু কোড বলতেছে, এই সরকারকে অবৈধ বলতেছে তার সাঙ্গপাঙ্গরা। হ্যাঁ, অন্যান্য দেশে বসে একই বক্তব্য দিচ্ছে এবং এখানে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, সবাইকে রাস্তায় নামতে বলতেছে, চোরাকাপ্তা হামলা চলতেছে, আগুন সন্ত্রাস শুরু হয়েছে। আপনার আমার জীবন যে কোনো সময় বিপন্ন হতে পারে, রাস্তাঘাটে যা শুরু করেছে। তো এগুলো করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে বানচাল করারও একটা ষড়যন্ত্র তারা করবে। হ্যাঁ, সুতরাং এইখানে আমি বলি যে ওনারা বিভিন্ন দেশে বসে, বিশেষ করে দিল্লিতে বসে, কলকাতায় অফিস খুলে এগুলো করতেছে। আবার এইখানেও আমাদের কিছু কিছু বন্ধু বুঝে হোক না বুঝে হোক ওই পথে হাঁটছে, মানে নির্বাচনটাকে বিলম্বিত করা বা নির্বাচনকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা। জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাওয়ার পরে কিভাবে ভোট হবে বা গণভোট হবে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেগুলো তো আমরা মীমাংসা করতে পারি আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমরা সেগুলো না করে পদে পদে বাধাগ্রস্ত করতে, এখন এগুলো বাধাগ্রস্ত করতে গেলে তো আমার ট্রাইব্যুনালের কার্যক্রমও তো বাধাগ্রস্ত হবে, এটা বুঝতে হবে না? আমরা তো সবাই মিলে সহযোগিতা করছি সরকারকে, ট্রাইব্যুনালকে বা অন্যান্য বিচার কার্যক্রমকে। সেই জায়গায় যদি আমরা এখানে
আওয়ামী দোসরদের দ্বারা প্রভাবিত হইয়া আমাদের যারা বন্ধু বান্ধব একসাথে আন্দোলন করেছে, জাতীয় ঐক্য গড়ে তুলেছি, হ্যাঁ, একে অপরের সাথে একসাথে বসছি, আগে তো এগুলো ছিল না, এই কালচার ছিল না। এই যে একটা সুন্দর কালচার আমরা তৈরি করেছি, এটাকে যারা নষ্ট করতে চায় আমি মনে করি তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমি একটু জনাব মীর মুস্তাফিজুর রহমান আপনার কাছে প্রশ্ন করতে চাই, ভারতের যে এখন বর্তমান অবস্থান এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে ভারতের বাংলাদেশের যে অবস্থানটা, এই অবস্থানটা হইল বাংলাদেশে তারা তাদের মাধ্যমে দেশ স্বাধীনের সময় আমরা দেখলাম যে স্বাধীনতা স্বাক্ষরের সময়ও আমাদের সর্বজনীয় কর্নেল উসমানী বা আরও যারা ছিল মুক্তিযুদ্ধের, তাদেরকে কাউকে রাখা হয় না। এটা ভারতের আসলে পূর্ব থেকে একটা পরিকল্পনা। এই দেশ তাদের নিয়ন্ত্রণে থাকবে, তাদের মাধ্যমে, মানে বিগত দিনে যে সরকার ছিল ওই সরকার তাদেরকে মানে অবৈধভাবে সমর্থন দিয়ে গেছে। আমি মনে করি যে পাকিস্তান যেভাবে আমাদেরকে শোষণ বঞ্চনার মাধ্যমে আমরা পাকিস্তান থেকে দেশ স্বাধীন পাইছি, আসলে এই স্বাধীনতার যুদ্ধ মাধ্যমে আমরা কি পাইছি? একটা মানচিত্র, একটা পতাকা পাইছি। কিন্তু স্বাধীনতার পর দেখলাম যে ৩-৪ বছরের ৭৫-এর বাকশাল এবং ৩০,০০০ নেতাকর্মী, বাকশালের জাসদের নেতাকর্মী হত্যা, রাশেদ কোথায় সিরাজ শিকদার, এবং দেশ স্বাধীনের পর দেখলাম একজন সেক্টর কমান্ডার ভারতের বিরুদ্ধে যখন মালামাল সব লুটপাট করে নিয়ে যেতেছে, কলকারখানা, বিভিন্ন যুদ্ধের বিভিন্ন অস্ত্রাদি, তখন তাকে প্রথম বন্দী করা হয়। তো ভারতের বিরুদ্ধে যারা যাবে এবং ভারতের পক্ষে যে সরকার থাকবে তারা সেই সরকারকে মানে শর্তহীনভাবে সমর্থন দিয়ে যাবে। কাজে আমি মনে করি আমাদের ৭১-এর যে রাজাকার ছিল আর ৭৫-এর আর ২৪-এর যে রাজাকার, যারা ভারত দূষণ করে, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু ভারতের সাথে আমরা আসলে মানে আমাদের উপর কিছু চাপিয়ে দিক সেটা আমরা নিশ্চয়ই চাই না। আমরা একটু ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে শুনতে চাই যে আসলে এই মুহূর্তে মানে ভারতের অবস্থান আমরা খুব বেশি পরিষ্কার না, মানে খুব বেশি অবস্থান থেকে যে তাদের আগের অবস্থান থেকে সরে আসছে সেটা না, কিন্তু এই রায়ের পরে কি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসবে মানে খুব সাম্প্রতিক সময়ে? এবং আপনার কি মনে হয় যে ভারতের কূটনৈতিক অবস্থান কি? আপনি যেটা বলতে চাচ্ছেন যে হাউ দ্য ইন্টারন্যাশনাল রিলেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ইট উইল ইমপ্রুভ আফটার দিস জাজমেন্ট অর নট, এটাই তো আপনার কথা। দেখেন, ভারত কোনোদিন বাংলাদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক তৈরি করেনি। আবার মনে দিচ্ছে, ভারত কোনোদিন বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করেনি। তারা একটা দলকে সবসময় পেট্রোনাইজ করত এবং তাদের জ্ঞান দেন সবসময় ছিল কিভাবে বাংলাদেশকে হায়দ্রাবাদ, গোয়া, সিকিম, কাশ্মীরের মতো ইউজ করা যায়। এবং ১৫ বছরে তারা তো এই সুফলটা পেয়েছে। আজকে আপনি একটা জিনিস বল, কেন ভারত শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবে? ভারতের সবচেয়ে বেশি ফরেন রিমিটেন্স যেত বাংলাদেশ থেকে। আপনি অবাক হবেন, আমি বিমানের লয়ার ছিলাম, বিমানে গেছি, চিফ অ্যাকাউন্টেন্ট, সে জাস্ট একটা চিফ অ্যাকাউন্টেন্ট, সে ইন্ডিয়ার সিটিজেন, হি ক্যানট স্পিক বাংলা, হি ইজ স্পিকিং ইন হিন্দি অ্যান্ড হি ইজ সিটিং ইন দ্য অ্যাজ এ চিফ অ্যাকাউন্টেন্ট অফ বিমান বাংলাদেশ। অ্যান্ড আই ওয়াজ টোটালি সারপ্রাইজ অ্যান্ড শক। তার মানে আপনি ওই যে শেখ হাসিনা বলছে না, আমি ইন্ডিয়াকে যা যা দিছি সারা জীবন মনে রাখবে, ইন্ডিয়াকে তো তিনি সবই দিছেন। আর তার ফরেন মিনিস্টারও বলছে হাজব্যান্ড ওয়াইফের অবস্থা। তো আমাদের অবস্থাটা, উনি আছেন, ওনার ছেলেকে আল্লাহ জান্নাতবাসী করুক। এই যে স্বাধীনতা উনি যেটা বললেন আমার মুরব্বী, ৭১ সালে আমরা সত্যি মানচিত্র আর একটা পতাকা পাইছি। স্বাধীনতা কি পাইছি? না। যদি স্বাধীনতা পেয়ে থাকি তাহলে এখনো পাইনি। ২৪-এর এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই আলোটা দেখতে পাচ্ছি। কেন এটা পাচ্ছি না? এর একমাত্র কারণ তো ভারত। ৭২ সালের পরে যে বললেন মুরব্বী যে
রাস্তা থেকে তো সব নিয়ে গেছে, ট্যাঙ্ক থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, রাস্তা একটা মেয়ে পাইলেও তুলে নিয়ে চলে গেছে। শেখ হাসিনা তো সেটা দাবি করেনি। পাকিস্তানের সমস্ত সৈন্যদেরকে পাকিস্তানে ফেরত দেওয়ার নাম করে ভারত ক্ষতিপূরণ নিল। ক্ষতিপূরণ তো নিব আমরা, মুক্তিযুদ্ধ আমাদের হয়েছে, ক্ষতিপূরণ আমরা পাবো না। শেখ হাসিনা কদিন কিছু বলেনি। ৭৫ সালের 15ই আগস্ট, আবার বলছি ৭৫ সালের 15ই আগস্ট ফারাক্কা বাঁধ উদ্বোধন করা হয়। শেখ হাসিনা তো এই বিষয়ে কোনো কিছু বলেননি। আজকে যে কথায় কথায় যে বিভিন্ন কথা বলা হয়, ভারতের ইন্টারেস্টটা প্রোটেক্ট, তারা সবসময় দাদাগিরি করতে চায়। এবং অনুপ চেটিয়ার কথা বললাম, তারপর আপনি এই যে বললেন শেখ মুজিবুর হত্যার যারা আসামি ছিল তাদেরকে ফিরিয়ে আনার কথা, আজকে উনি কিভাবে বলে ভারতের ডিফেন্স মিনিস্টার যে আমাদের এখানে কে আসবে না আসবে, যেমন এই কয়েকদিন আগে উনি আসতে চাইলেন, নাম কি, আর পিস টিভির জাকির নায়েক, জাকির নায়েক আসবে, উনি বলছে না সে একজন ফিজিটিভ, তাকে আপনারা ঢুকতে দেন না, এবং বাংলাদেশ সরকার ভিসা দেয়নি। আর আজকে যে মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামি তাকে দিচ্ছে না। তাহলে ভারতের এই দ্বিচারিতা খালি বলবো না, ভারত নেকেডলি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখনো স্বীকার করে না। আর যারা ভাবে ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে পারবে না, তারাও ঠিক একই অবস্থায় আছে। আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা হবে যখন ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু আওয়ামী লীগ বিহীন, শেখ হাসিনা বিহীন যে সামনের দিনের রাজনীতি, সেই জায়গাটাতে আসলে ভারত কি মানে পেতে চায় আওয়ামী লীগ শেখ হাসিনাকে রেখে? আমি সেই প্রশ্ন নিয়ে আসবো বিরতির পর। দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আরো একটি বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর। আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এই পর্যায়ে যেখান থেকে আলোচনা করছিলাম, ব্যারিস্টার শাহরিয়ার ছোট করে যদি বলেন যে আসলে শেখ হাসিনাকে রেখে ভারতের এখন কি লাভ, মানে সামনের দিনে তারা আসলে বাংলাদেশের সাথে সম্পর্কটা তাহলে কিভাবে উন্নয়ন করবে? দেখেন, ভারতের প্রেতাত্মারা এখন এখানে আছে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের একজন লয়ার আছেন, তার নাম জেডাই খান পান্না, সে জাসদ ছাত্রলীগ করতেন, জাসদ করতেন। উনি চলে গেলেন এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য। উনি একজন সিনিয়র লয়ার, উনি জানেন যে ফিজিটিভ ডিড নট হ্যাভ এনি রাইটস টু বি রিপ্রেজেন্টেড, যে ফিজিটিভ তার কোনো রাইট নাই কোনো লয়ার দেওয়া, ইচ্ছা করে করলেন। উনি ইচ্ছা করে দরখাস্ত দিলেন। কি তাজ্জব কথা যে 72 থেকে 75 পর্যন্ত, একটু আগে ভাই বলছেন, জাসদের কর্মীদেরকে খালি হত্যা করা হয়নি। এই যে আপনাকে এটা দেখায় বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড, এই বইতে আছে জাসদের এক কর্মীকে গলা কেটে তার মাথা দিয়ে ফুটবল খেলছিল মুজিব বাহিনী। তো সেই দলের কথা আপনি সেই দল করেন, সেই দলের একজন ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য, এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনি করতেছেন। বাংলাদেশের মানুষ হয়তো আর একটা ঘটনা জানে না, 1971 সালে 18 ডিসেম্বর হাজার হাজার মানুষকে ঢাকা স্টেডিয়ামে মেরে ফেলে দিয়েছিল কাদেরিয়া বাহিনী। আপনি যুদ্ধ অপরাধীকে মেরে ফেলে দিতে পারেন বিচার ছাড়া? এই কাদের সিদ্দিকী এখন তার বোনের জন্য জীবন ফাটায় দিচ্ছে। তার মানে শেখ হাসিনা ওপারে থাকলেও ভারতের প্রেতাত্মারা কিন্তু এখানে আছেন। এই কাদের সিদ্দিকী তো বিচার হতে হবে। এই মানবতা বিরোধী অপরাধের জন্য তিনি কি করেননি? 75 সালে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে ধরছিলেন একটা স্বাধীন দেশে। তার আপনি যদি এইসব প্রেতাত্মাদের ব্যবস্থা না করেন, তাহলে ভারত কোনোদিন আপনার চোখে চোখ রেখে কি করবে না, সম্পর্ক উন্নয়ন করবে না। সবসময় আপনাকে ভাববেন ইউ আর দ্য সার্ভেন্ট, ইয়েস দে আর দ্য মাস্টার। সো মাস্টার আর সার্ভেন্ট সম্পর্ক ত্যাগ করতে গেলে ভারতের প্রেতাত্মাদেরকে এই দেশ থেকে সরাতে হবে। এই ছাড়া আপনি কোনোদিন সম্পর্কের উন্নয়ন করতে পারবেন না। আরো একটা জিনিস শোনেন, আমাদের সম্পর্কের উন্নয়ন মানে কি? আমাদের নদী খাল সব তো শুকায় ফেলে দিছে। যখনই আমরা বলি যে আমাদের হিস্সা কোথায়, তখনই কিন্তু তাদের তো কোনো, আমাদেরকে তারা কি চায় সবসময় একটা প্রদেশ বানাতে চায়। এবং সেজন্য শেখ হাসিনাকে কিন্তু আমি কোনো প্রধানমন্ত্রী বলি না, বলি হয় সে হচ্ছে ভারতের কি সার্ভেন্ট, না হলে সে হচ্ছে মুখ্যমন্ত্রী। কারণ তার কাজটাই ছিল দাবেদারি রাষ্ট্রের যা যা কাজ সে কাজ করা। জি, শেষ করতে হবে আমাদের। জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভারতের এই অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, ভারত তো একটি দলের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল এবং সেই দলটাকে জবরদস্তিমূলকভাবে জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় রাখার জন্য সব কিছু করেছে। এবং আমরা তো আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে একটা বোধোদয় হবে, হ্যাঁ, জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলবে এবং আমাদের জনগণের ইচ্ছার প্রতিফলন নির্বাচনের মাধ্যমে তারা যেই দলকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেবে সেটা ভারত মেনে নেবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে
শেখ হাসিনাকে কেন্দ্র করে তারা যেই ধরনের কর্মকাণ্ড এবং সেখানে তাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, হ্যাঁ, এগুলো তো সব অবৈধভাবে তারা সেখানে গেছে এবং তাদের কোনো বৈধ ভিসাও নাই। হ্যাঁ, মাসের পর মাস, বছর পর বছর থাকছে এবং অবৈধ টাকা পয়সা সেখানে খরচ করতেছে নানানভাবে। এটা একটা কাজ আছে, ভারতের কাছে কিন্তু এই হাসিনার সমস্ত টাকা আছে, সেই জন্য ভারত আর আমাদের সাথে সম্পর্ক সৃষ্টি করতে চাচ্ছে। তো সেই কারণে আমরা মনে করি ভারত যত দ্রুত তার বর্তমান যে অবস্থান সেটা পরিবর্তন করে বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক করা এবং এখানকার জনগণের ইচ্ছার প্রতিফলন যেটা ঘটবে সেটাকে সমর্থন দেওয়া, তার এর বাইরে আর কিছু করতে গেলে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি করা আছে ভারত যদি দিতে না না, ভারত তো সবসময় আমি দেখতেছি যে জনগণের মতামতের বাইরে গিয়ে আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে কাজ করছে। এখন ওনাদের মন্ত্রীরা তো বলতো যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বা উনি বলেছেন আমার যা দেওয়ার সব কিছু আমি দিয়ে দিচ্ছি, এখন তাদের দেওয়ার পারা, মানে তাদের দেওয়ার পারা। আমাদের 2014, 2018, 2024 এইসব নির্বাচন এগুলো আমরা দেখি নাই। সুজাতা সিংকে দিয়ে কি ঘটনা ঘটিয়েছিল 2018-তে, দিনের পর রাতে কিভাবে করে, সব পরিকল্পনার মধ্যে কিন্তু ভারত আছে। হ্যাঁ, সেই জন্য আমরা মনে করি ভারত বিগত দিনে বিশেষ করে আওয়ামী লীগের সময়ে যে কাজটা করেছে এটা জনস্বার্থের পরিপন্থী কাজ করেছে। আমরা আশা করব যে আজকে এই রায়ের মাধ্যমে আমাদের যে একটা মনে করি যে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে যে তারা যে আশ্রয় দিয়েছে সেটাও ভারতের উচিত হয় না এবং এটা বাংলাদেশ বিরোধী তৎপরতাকে সহযোগিতা করে। আশা করছি। আমরা আসলে শেষ করতে চাই মীর মুস্তাফিজুর রহমান আপনাকে দিয়ে, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা ক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকারের কি করণীয় আছে, কি আশা করেন, আপনারা কি দাবি করেন? এই প্রসঙ্গে আমি বলবো সংক্ষিপ্ত আকারে যে শেখ হাসিনা 5ই আগস্ট যেভাবে বাংলাদেশ থেকে ভারতে পালাই গেছে, আজকে তাকে আনতে হইতেছে, পালাইয়া যাওয়াতেই তো। আর যদি পালাইয়া যাওয়ার যদি ব্যবস্থা না করতো যারা সহযোগিতা করছে, এবং পরবর্তীতে 5ই আগস্টের পরে যারা স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও যারা পালাই গেছে তাদেরকে কারা সহযোগিতা করছে, শেখ হাসিনাকে কারা সহযোগিতা করছে ভারতে পালাই যাওয়ার জন্য, তাদের ব্যাপারে একটা আইডেন্টিফাই করা দরকার এবং তাদেরকে এই দেশের স্বার্থে তাদেরকে বিচারের এত আনা দরকার আমি মনে করি, 1 নম্বর। 2 নম্বর কথা হলো ভারতের সাথে আমাদের আসলে বন্ধুত্ব আমরা চাই, কিন্তু ন্যায্য হিসার ভিত্তিতে বন্ধুত্ব চাই। আমাদের অবস্থান হলো যে তাদেরকে কিভাবে আনবে, যেহেতু এখনো শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা দেখছি সেনাপ্রধান, আমি মনে করি সেনাপ্রধানের সহযোগিতায় ছিল, কাজে এটা না এইভাবে বলা যাবে না। সেনাপ্রধান না হলে সেদিন কিন্তু আরো বেশি ক্যাজুয়ালিটি হতো। অতএব এইভাবে সেনাপ্রধানকে ইয়া করা যাবে না। সেনাপ্রধান যদি সেদিন তার জীবনের বিনিময়ে সেদিন না দাঁড়াতো, সেনাবাহিনী যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা ছিল, না থাকলে আজকে আপনারা এইভাবে দেশও চালাতে পারতাম না, সামনে ইলেকশনও করতে পারতাম। সো এই জায়গা থেকে সরে আসতে হবে। কিছু জিনিস আছে সেনাবাহিনী, আপনি পুলিশ দিয়ে তারা সেনাবাহিনীকে আওয়ামী লীগ সবসময় শেষ করে দিতে চাইছে। রক্ষী বাহিনী তৈরি করছিল সেনাবাহিনীকে শেষ করে দেওয়ার জন্য। মিলিটারি 57 জন অফিসারকে 2009 সালে এই আওয়ামী লীগ হত্যা করছে। সুতরাং মহান সেনাবাহিনীকে নিয়ে আমরা এরকম কথা সেনাবাহিনী সম্পর্কে আমি কোনো বিরোধ না, এটা না, সেনাপ্রধান সেদিন যদি স্টেপ না নিত আমাদের ক্যাজুয়ালিটি আরো বাড়তো, আমাদের স্বাধীনতা অর্জন করতে আরো দিন লাগতো। অতএব সেনাপ্রধানকে এইভাবে বলা এটা তো কিন্তু ঠিক হবে। এর পরবর্তীতে তো আমরা 2 মাস 3 মাস 6 মাস এর মধ্যে শত শত আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার 200রা এই দেশ থেকে পালিয়ে দিতে গেছে। তাদের ব্যাপারে তো পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ব্যাপারে তো সরকারের অনেক উপদেষ্টা এই জন্য দায়ী, এই উপদেষ্টাদের মধ্যে আছে এবং আপনারা সেটা জানেন সেসব উপদেষ্টা কারা, তাদের আগে বিচার উপদেষ্টা তো গাদ্দার বর্তমান সরকারে যারা আছে এটা সব দল মিলে বলা হচ্ছে এই গাদ্দারদের বিচার করতে হবে। এই গাদ্দারদের জন্য ইন্ডিয়ার সাথে আমরা উপদেষ্টার মধ্যে আমি মনে করি যেহেতু বঙ্গভবন আর গণভবন, এখানে তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট
হ্যাঁ, তা আমরা এরকম অনেক দূষণ অনেক শেষ ধন্যবাদ আপনাদেরকে। আমরা শেষ করতে হচ্ছে। মেয়ের মোস্তাফিজুর রহমান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকেও ধন্যবাদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আজকে এই ঐতিহাসিক দিনে আমাদের সাথে ছিলেন। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, শুভরাত্রি।